দেখে নাও যারা লাইভে আছো, অডিও ভিডিও ঠিক আছে কিনা। অডিও ভিডিও সম্বন্ধে জানাও আমাকে। আমি বলেছিলাম যে পর্যায় সারণীর যে ছবিটা আমি তোমাদেরকে পাঠিয়েছি পিডিএফ আকারে, যারা ঘরে বসে অনলাইন ক্লাস করছো তারা কিন্তু ওটা প্রিন্ট আউট কপি বের করে নেবে বা জেরক্স করিয়ে নেবে। প্রতিদিন ক্লাস করানোর সময় কিন্তু ওই ছবিটি সামনে নামিয়ে রাখতে হবে বা কাছে রাখতে হবে। প্রতিটি মুহূর্তে কিন্তু টেবিলটির প্রয়োজন। টেবিলের ছক যেহেতু বড় ছক আমার কাছে একটাই আছে, ওটা অফলাইন গ্রুপে রাখা, ব্যাচে রাখা আছে। এখানে আমার কাছে কোনো বড় ছক নেই, তাই আমি আগেই পাঠিয়ে দিয়েছি পিডিএফ করে। ওইটিকে কিন্তু সবাই প্রিন্ট আউট বার করে নিবি বা জেরক্স করে নিবি, তারপর ক্লাসের সময় কাছে রাখবি, সামনে নামিয়ে রেখে ওটি পড়তে হবে, কারণ ওইটি ছাড়া কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। আগেও বলেছি, আবার বললাম। বা যদি কারো টেক্সট বই থাকে সেখানেও টেবিল দেওয়া আছে, সেখান থেকেও তুমি দেখতে পারো। চলো তাহলে শুরুই করা যাক। হেডিং করো পর্যায় সারণী বর্ণনা বা পর্যায় সারণীর আলোচনা। আমরা আজকে পর্যায় সারণী আলোচনা করব। একটু ধৈর্য ধরো, নেট কানেকশনের প্রবলেম আছে বলে লেখাটা পড়া যাচ্ছে না, একটু পরে ঠিক হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি প্রবলেম হচ্ছে, উত্তেজিত হওয়ার কিছু নেই, আমি সব দেখতে পাচ্ছি। দেখ ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। ওকে, পর্যায় সারণী আমরা বর্ণনা করব। আমরা আগের দিন পড়েছিলাম কোন পর্যায় সারণীতে কতগুলো পর্যায় আছে এবং কতগুলো শ্রেণী আছে। সেদিন দেখেছিলাম যে প্রত্যেকটি পর্যায় সারণীতে 7টি পর্যায় বর্তমান। আমরা আজকে সেই 7টি পর্যায়কে বর্ণনা করব। 118টি মৌল 7টি পর্যায়ের মধ্যে ভাগ করে দেওয়া আছে। অতএব আর পুরো পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় আছে,
তাই আমরা যদি 7টি পর্যায়ে আলোচনা করতে পারি 1 2 করে করে, তার মানে আমাদের পুরো পর্যায় সারণী আলোচনার মধ্যে চলে আসবে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, তাহলে দেখো প্রথম যেটা হেডিংটা করব আমরা, প্রথম পাবো আমরা 1 নম্বরে প্রথম পর্যায়। কি পেলাম? প্রথম পর্যায়। তো সবাই হেডিং করো প্রথম পর্যায়। টেবিলটা যদি কাছে আছে ছবিটা নামিয়ে রাখো, অথবা টেক্সট বই যদি ছবি দেওয়া আছে ছবিটা সামনে খুলে রাখো। আমি যখন যেটা দেখতে বলবো তখন সেটা তোমাদেরকে দেখতে পেতে হবে, তবেই তোমরা আমাদের সাথে উত্তর দিতে পারবে। আমি এখন বলছি প্রথম পর্যায়। আমি আরেকবার বলে দিই, পর্যায় সারণীকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে, এক পর্যায় বা পিরিয়ডস, দুই শ্রেণী বা গ্রুপস। এখনই 7টা পর্যায় আছে, অর্থাৎ পর্যায় সারণীতে যে উল্লম্ব বা লম্ব সারি রয়েছে, অর্থাৎ উপর নিচ, তাদেরকে বলা হচ্ছে শ্রেণী বা গ্রুপস। আর পর্যায় সারণীতে যে অনুভূমিক সারি রয়েছে, অর্থাৎ ভূমির সাথে সমান্তরাল, সেগুলো বলা হচ্ছে পর্যায় বা পিরিয়ডস। এই পর্যায় বা পিরিয়ডস এর আমরা এখন আলোচনা করব। তো প্রথম পর্যায় থেকে শুরু করে আমরা সপ্তম পর্যায় অবধি আলোচনা করব। কি কি বলবো না, এখানে কি কি মৌল আছে, কতগুলো মৌল আছে, প্রথম মৌল কি, শেষ মৌল কি, এবং প্রত্যেকটি পর্যায়ে একটি করে নির্দিষ্ট নামকরণ করা হয়েছে, সেই নামগুলো কি, এবং কোন কোন পর্যায়ে বিশেষ বিশেষ ধর্মের মৌল থাকবে, সেই বিশেষ বিশেষ ধর্ম সম্বন্ধে মানে বিশেষ বিশেষ মৌলগুলোর নাম আমরা জানবো, এবং সেই ধর্মগুলো আমরা পরবর্তীকালে আবার আলাদা করে পড়বো। এখন শুধু জানবো কোন পর্যায়ে কোন ধরনের মৌল বর্তমান আছে। ঠিক আছে, তাহলে আজকে আমার কাছে প্রথম রয়েছে প্রথম পর্যায়। দেখে নাও টেবিলটাতে, প্রথম পর্যায়ে দুটি মৌল আছে। প্রথম পর্যায়ে দুটি মৌল আছে, প্রথম মৌল হাইড্রোজেন এবং শেষ মৌল হিলিয়াম। তাহলে লিখবো আমরা এইভাবে, প্রত্যেকটা লিখবো, এই পর্যায়ে মোট মৌল সংখ্যা, এই পর্যায়ে মোট মৌল সংখ্যা দুটি, মোট মৌল সংখ্যা দুটি। ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো হাইড্রোজেন ও হিলিয়াম। মোট মৌল সংখ্যা দুটি, হাইড্রোজেন এবং হিলিয়াম। সবথেকে কম সংখ্যক মৌল থাকায় এই পর্যায়কে নামকরণ করা হয়েছে অতি হ্রস্ব পর্যায়। অতি হ্রস্ব পর্যায় লিখো। লেখো, একে অতি হ্রস্ব পর্যায়, অতি হ্রস্ব পর্যায় বলা হয়। বেশ, এর বাইরে প্রথম পর্যায় সম্বন্ধে আমাদের কোনো আলোচনা নেই। তাহলে আমি যদি এখানে ড্র করি ছোট করে প্রথম পর্যায়টা, প্রথম ঘরে আছে হাইড্রোজেন আর শেষ ঘরে আছে হিলিয়াম। প্রথম মৌল হাইড্রোজেন এবং শেষ মৌল হিলিয়াম। এটাই হচ্ছে আমাদের প্রথম পর্যায়। এবার চলে যাব আমরা 2 নম্বরে, দ্বিতীয় পর্যায়। দেখে নেব আমরা দ্বিতীয় পর্যায়ে কি আছে। দ্বিতীয় পর্যায়ে মোট কি কি মৌল আছে দেখ। দ্বিতীয় পর্যায়ে মৌল আছে লিথিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন,
কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এই 8টি মৌল বর্তমান দ্বিতীয় পর্যায়ে। ছবি অনুযায়ী লক্ষ্য করবে। তাহলে লিখব এই পর্যায়ে 8টি মৌল কে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন আছে। দ্বিতীয় পর্যায়ে শুরু হচ্ছে লিথিয়ামকে দিয়ে আর শেষ হচ্ছে নিয়নকে দিয়ে। মোট 8টি। মোট কটি? 8টি। উপরের বক্সটা আঁকতে পারিস, আর যদি তোর কাছে টেবিলটা ছবি থাকে তাহলে আঁকার দরকার নেই। যদি কারো কাছে টেবিলের ছবি না থেকে থাকে তাদেরকে দেখানোর জন্য আমি বক্সটা করেছি। এই পর্যায়ে 8টি মৌল বললাম কি কি আছে। আচ্ছা, এরপর দেখো প্রথম পর্যায়ে থেকে এই পর্যায়ে কিন্তু মৌল সংখ্যা বেশি আছে, তাই একে অতি হ্রস্ব পর্যায়ে না বলে হ্রস্ব পর্যায়ে বলবো, কারণ এর পরবর্তী পর্যায়গুলোতে আবার বেশি মৌল আছে। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে একই সংখ্যক মৌল আছে, প্রথম পর্যায় থেকে বেশি আছে আর চতুর্থ পর্যায় থেকে কম আছে। তাই প্রথম পর্যায়ের নাম দিয়েছি অতি হ্রস্ব, তাই দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের নাম দেবো প্রথম কি বলেছি হ্রস্ব পর্যায় আর দ্বিতীয় হ্রস্ব পর্যায়। তাহলে লিখবো একে প্রথম হ্রস্ব পর্যায় বলে। একে প্রথম হ্রস্ব পর্যায় বলে। এবারে চলে যাব আমরা তৃতীয় পর্যায়ে। দেখো পড়ানোর সময় ক্লাসে আমাকে বোর্ড ওয়ার্কে অনেক কিছু করতে হয়, তাহলে বোর্ডে যাবতীয় জিনিস তুমি লিখবে কি লিখবে না এটা তোমার উপর ডিপেন্ড করছে। মন চাইলে লিখতে পারো, না চাইলে না লিখতে পারো, কোনো কিছুই ফেলে দেওয়ার মতো নয়। আর যে সবকিছু নিতে হবে এমন কিছু নয়, চাইলে তুমি লিখতেই পারো, ক্ষতি কিছু করবে না। আচ্ছা, তৃতীয় পর্যায়ে আমরা ছবি আঁকবো। তৃতীয় পর্যায়ে প্রথম মৌল হচ্ছে সোডিয়াম আর শেষ মৌল হচ্ছে আর্গন। এখানেও দ্বিতীয় পর্যায়ের মতোই 8টি মৌল রয়েছে। এই পর্যায়ে 8টি মৌল কে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন আর আর্গন আছে। এই পর্যায়টাও প্রথম পর্যায় থেকে বেশি, কিন্তু দ্বিতীয় পর্যায়ে সমান সংখ্যক মৌল, তাই দ্বিতীয় পর্যায়ে যেহেতু বলা আছে প্রথম হ্রস্ব, একে বলবো আমরা দ্বিতীয় হ্রস্ব। দ্বিতীয় হ্রস্ব পর্যায় বলে। বলো এই 3 পর্যায়ের কাহিনী তোমরা বুঝতে পেরেছো কিনা? প্রথম পর্যায় অতি হ্রস্ব পর্যায়,
যেখানে মৌল সংখ্যা 2টি, হাইড্রোজেন এবং হিলিয়াম। দ্বিতীয় পর্যায়, একে বলা হচ্ছে প্রথম হ্রস্ব পর্যায়। এখানে মৌল সংখ্যা 8টি এবং লিথিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত। এরপর চলে এসেছি আমরা তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ে মৌল সংখ্যা 8টি, একে বলা হচ্ছে দ্বিতীয় হ্রস্ব পর্যায়। আর 8টি হচ্ছে সোডিয়াম থেকে শুরু করে আর্গন পর্যন্ত। এই হলো আমাদের প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ের আলোচনা। আমাকে সবাই কমেন্ট করে জানাও যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায় প্রত্যেকে ঠিকঠাক ভাবে সম্পূর্ণভাবে বোঝা গেছে কিনা। তারপরে আমি চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, ষষ্ঠ পর্যায় এবং সপ্তম পর্যায় পড়াবো। বেশ, তাহলে আমি মুছে দিই তিনটে পর্যায়ের কথা, তারপর আমরা নেক্সট চতুর্থ পর্যায় শুরু করছি। তাহলে কোয়েল বলছে পরের দিন থেকে অফলাইন আসবো। কেন কোয়েল, অনলাইন কি হলো তোর? তুই বলছিলি অনলাইনে পড়বো, বলছি অনলাইন ভালো হচ্ছে, কি প্রবলেম? চলে যাবো আমরা ফোর্থ পর্যায়ে, 4 নম্বর। লেখো, হেডিং করো। চতুর্থ পর্যায়ে দেখ, চতুর্থ পর্যায়ে কিন্তু মৌল সংখ্যা বেশি আছে। টেবিলটা দেখ, চতুর্থ পর্যায়ে মোট 18টা মৌল আছে। চতুর্থ পর্যায়ে মোট 18টি মৌল আছে। এই পর্যায়ে মোট 18টি মৌল, 18টি মৌল, যার মধ্যে প্রথম মৌল হচ্ছে পটাশিয়াম আর সর্বশেষ মৌল হচ্ছে ক্রিপ্টন, KKr। তা কি লিখবো? 18টি মৌল, পটাশিয়াম থেকে পটাশিয়াম এভাবে লিখবি, এটাকে থার্ড ব্র্যাকেট দিবি, পটাশিয়াম কে থেকে ক্রিপ্টন Kr। এই পর্যায়ে মোট 18টি মৌল আছে, দেখতে পাচ্ছিস? পটাশিয়াম থেকে ক্রিপ্টন। যাদের যখন যখন অফলাইন আসতে মন যাবে তারা তখন তখন অফলাইনে আসবে, যাদের যখন যখন অনলাইনে আসতে মন যাবে তারা তখন তখন অনলাইনে ক্লাস করবে। পুরোটাই আমি তোমাদের উপর স্বাধীনতা ছেড়ে দিলাম। এরকম পরিস্থিতিতে তোমরা নিজেরা ডিসিশন নিবে, হ্যাঁ, আমার উপর জোর দিবে না কোনো কিছু। যখন ভ্যাকসিন বেরিয়ে যাবে, পরিবেশ আগের মতো হবে, তখন সবাই আবার অফলাইনে আসবে, কিন্তু তার আগে পর্যন্ত অনলাইন অফলাইন করো দুটোই। এখানে এবারে কিছু কথা আছে আমার। এখানে লক্ষ্য কর, এই পটাশিয়াম পরে আছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পরে 10টি মৌল আছে।
ক্যালসিয়ামের পর 10টি মৌল আছে। এই ঘরটাকে যেন ভাগ করি 18টা ঘরে, তার মধ্যে এখানে 10টা পাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা ঘরে যে মৌলগুলো আছে, অর্থাৎ পটাশিয়াম পরে আছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম পরে আছে স্ক্যান্ডিয়াম, ক্যালসিয়াম পরে আছে স্ক্যান্ডিয়াম, অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে, কি থেকে? স্ক্যান্ডিয়াম Sc, স্ক্যান্ডিয়াম থেকে Zn অর্থাৎ জিঙ্ক। চতুর্থ পর্যায়ে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে 10টি মৌল আছে, এই 10টি মৌলকে বলা হয় সন্ধিগত মৌল। কি মৌল? সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল কাদের বলে, এদেরকে কেন সন্ধিগত মৌল বলে তা আমরা পরে পড়বো। এখন আমরা শুধুমাত্র 4 নম্বর পর্যায়কে পড়ছি। তাহলে লিখবো আমরা, আচ্ছা একে কি বলে লিখে নেবো? একে কি বলবো আমরা? প্রথমটা বললাম অতি হ্রস্ব, তারপরে প্রথম হ্রস্ব, দ্বিতীয় হ্রস্ব। এবার দেখ 4 নম্বর পর্যায়ে কিন্তু মৌল সংখ্যাটা 3 নম্বর 2 নম্বর পর্যায় থেকে 10টি বেড়ে গেছে, অর্থাৎ বেড়েছে। তো এখান থেকে শুরু হচ্ছে দীর্ঘ পর্যায়, এখান থেকে শুরু হচ্ছে দীর্ঘ পর্যায়। তাহলে এটাকে বলতে পারি। আবার 4 এ 18টা মৌল আছে, 5 এ 18টা মৌল আছে। তাহলে 4 নম্বর পর্যায় এবং 5 নম্বর পর্যায় মৌলের সংখ্যার দিক দিয়ে একই, তাই ওদের নামও হবে একই। তাহলে আমরা 4 নম্বরকে বলবো প্রথম দীর্ঘ পর্যায়, আর 5 কে বলবো দ্বিতীয় দীর্ঘ পর্যায়। তাহলে দেখো একে প্রথম দীর্ঘ পর্যায় বলে। আর কি স্পেশাল আছে এর মধ্যে? এর মধ্যে স্পেশাল আছে একটা ঘটনা, যে স্ক্যান্ডিয়াম থেকে Zn পর্যন্ত 10টি মৌলকে সন্ধিগত মৌল বলে। তার মানে প্রথম 10টা সন্ধিগত মৌল চতুর্থ পর্যায়ে অবস্থান করেছে, চতুর্থ পর্যায়ে রয়েছে প্রথম 10টি সন্ধিগত মৌল, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক বা Zn পর্যন্ত। চেষ্টা, তুই তো আমাকে বললি যে স্যার ওই বুধবার আর শনিবারের ব্যাচটা আছে কিনা, তুই তো জানিস টাইমটা, তার কি জন্য পাঠাবো? পাঠিয়ে দেবো। লিখেছো সবাই? স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এই 10টি মৌলকে সন্ধিগত মৌল বলে। তার মানে চতুর্থ পর্যায়ে 18টি মৌল আছে। প্রথম মৌল পটাশিয়াম, শেষ মৌল ক্রিপ্টন। এই পর্যায়কে বলা হয় প্রথম দীর্ঘ পর্যায়, এবং এই পর্যায়ে আরো বিশেষ বৈশিষ্ট্য হলো এই পর্যায়ে সন্ধিগত মৌলর মধ্যে 10টি মৌল বর্তমান। হয়ে গেল আমাদের চতুর্থ পর্যায়। চলে যাব আমরা পঞ্চম পর্যায়ে। পঞ্চম পর্যায়, ওকে। পঞ্চম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম মৌল হচ্ছে রুবিডিয়াম আরবি, প্রথম মৌল হচ্ছে রুবিডিয়াম আরবি, আর শেষ মৌল হচ্ছে জেনন Xe। প্রথম মৌল রুবিডিয়াম আর শেষ মৌল জেনন, আর মোট মৌল 18। লিখবো এই পর্যায়ে মোট 18টি মৌল, এই পর্যায়ে মোট 18টি মৌল। তা শুরু হচ্ছে কি দিয়ে? রুবিডিয়াম, রুবিডিয়াম আরবি থেকে জেনন Xe আছে।
একই রকম ভাবে একে কি বলবো, একে দ্বিতীয় দীর্ঘ পর্যায় বলে। এখানেও স্পেশাল কেস আছে, এখানেও আছে, এই ঘরে আছে ওয়াই আর এই ঘরে আছে, বলে দিচ্ছি আমি, ওয়াই আছে আর সিডি, সন্ধিগত মৌল। হয়েছে? সব মৌলের নাম আমি লিখাচ্ছি না, তোমরা বাকি যেসব মৌলের নাম আমি লিখাচ্ছি না সেগুলো ওই ছক থেকে তোমরা দেখে নেও যে মৌলগুলোর কি নাম। আমি শুধু চিহ্ন দিয়ে কথাগুলো বলে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? তা লিখবো ওয়াই থেকে সিডি পর্যন্ত 10টি মৌল হলো সন্ধিগত মৌল। আগের পর্যায়ে অর্থাৎ চতুর্থ পর্যায়ের মতোই পঞ্চম পর্যায়ে, চতুর্থ পর্যায়ে মৌল আছে 18, পঞ্চম পর্যায়ে মৌল আছে 18। চতুর্থ পর্যায়ের প্রথম মৌল পটাশিয়াম, শেষ মৌল ক্রিপ্টন। পঞ্চম পর্যায়ে প্রথম মৌল রুবিডিয়াম, শেষ মৌল জেনন। চতুর্থ পর্যায়ে এসসি থেকে জেডেন পর্যন্ত সন্ধিগত মৌল বর্তমান। পঞ্চম পর্যায়ে ওয়াই থেকে সিডি পর্যন্ত 10টি সন্ধিগত মৌল বর্তমান। বলো চতুর্থ পর্যায় এবং পঞ্চম পর্যায় সম্বন্ধে আমি যা কিছু বলেছি তা তোরা লিখতে পেরেছিস এবং বুঝতে পেরেছিস কিনা আমাকে জানা। তারপর আমি চলে যাব ষষ্ঠ পর্যায় এবং সপ্তম পর্যায়। সবার হয়েছে? বাকিদের কমপ্লিট? এবারে আমরা আলোচনা করব ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে। রেডি করো, ষষ্ঠ পর্যায়ে।
দেখো ষষ্ঠ পর্যায়ে কি শুরু, কোথায় শেষ, কোথায় কি বটে। ষষ্ঠ পর্যায়ে প্রথম মৌলকে, ষষ্ঠ পর্যায়ে প্রথম মৌল হচ্ছে সিজিয়াম, সিএস, আর শেষ মৌল হচ্ছে রেডন, আর কিন্তু ষষ্ঠ পর্যায়ে মোট মৌল কটা আছে? যাদের কাছে টেবিল আছে তারা দেখে বলো আমাকে। পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে অর্থাৎ 6 নম্বর পর্যায়ে মোট মৌল কতগুলো আছে? মোট মৌল কতগুলো আছে? বলো দেখে, ষষ্ঠ পর্যায়ের মোট মৌল কটা বলো। টেবিলটা আছে তো? দেখ যদি দেখতে পাস এটা থেকে, চেষ্টা করছি দেখানোর। দেখা যাচ্ছে? দেখ টেবিলটা দেখ ভালো করে, ষষ্ঠ পর্যায়টা দেখ ভালো, ষষ্ঠ পর্যায়। দেখ প্রথম দিনই দেখেছিলাম যে টেবিলের ষষ্ঠ পর্যায়ে দু জায়গায় আছে। এইটা একটা ষষ্ঠ পর্যায়, এই যে সিএস থেকে শুরু করে আরএন পর্যন্ত, এটি হচ্ছে ষষ্ঠ পর্যায়। কিন্তু এখানে লক্ষ্য কর, সিএস এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 65, তারপরে বিএ হচ্ছে 55, বিএ হচ্ছে 56, তারপর দেখ একটা ঘর আছে যেখানে 57 থেকে 71, 57 থেকে 71 এই সংখ্যক মৌলগুলো ওখানে নেই, ওইগুলো চলে এসছে এদের নিচের সারিতে। এ দেখ 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 71 এর পরে আবার চলে আসছে 72, অর্থাৎ এলএ থেকে এলিউ, যে লালু মানে লালু, এই লালু মৌলগুলি 6 নম্বর পর্যায়ে কিন্তু নেই। 6 নম্বর পর্যায় থেকে ওদেরকে হাঁটিয়ে এখানে আলাদা করে নিচে 6 নম্বর পর্যায়ে করা হয়েছে। কারণ কিছুই নয়, এখানে দেওয়া হলে টেবিলটার লেন্থ অনেক বড় হয়ে যেত, যে কারণে এই মৌলগুলোকে এখান থেকে সরিয়ে এখানে স্থান দেওয়া হয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে মোট মৌল আছে 18টা, আর এখানে মোট মৌল আছে 14টা। এই এলএ অর্থাৎ লাকে এখানেই বসানো হয়, মানে এখানে লাইনটা এরকম হয়, সিএস বিএ এলএ,
তারপর এখানে শুরু হয় সিই পিআর এনডি পিএম এসএম ইইউ জিডি টিবি ডিওয়াই এইচও ইআর টিএম ওয়াইবি এলইউ দিয়ে আবার এইচএফ টিএ ডাব্লিউ আর এ আর ই করে 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 আর এন অব্দি। মাথায় ঢুকেছে কি বললাম? ষষ্ঠ পর্যায়ের 14টি মৌলকে আলাদা করে একটা শ্রেণীতে নামানো হয়েছে। এই এলএটাকে এই টেবিলটাতে এরকম দেওয়া রয়েছে, কিন্তু যেটা মেন টেবিল এই এলএটা এখানে নেই, এখানে আছে, মানে এই ঘরটা ফাঁকা নেই। এই ঘরটা মানে 55, 56, 57 এখানেই আছে, সরি হ্যাঁ 57 এখানেই আছে, 58 থেকে আলাদা করে নিচে নিয়ে আসা হয়েছে। এই টেবিলটাতে হয়তো এখান থেকে সবগুলোকে দেখানো হয়েছে। ঠিক এরকম ভাবেই সপ্তম পর্যায়টিও তাই, এফআর আর এ এখানে আছে, তারপরে এসি থেকে এখানে দেওয়া হয়েছে, বা এসিটাকে এখানে রেখে টিএইচ থেকে এখানে দেওয়া হয়েছে। মনে রাখবি উপরে এখানে থাকে মোট 18টি মৌল আর নিচে থাকে মোট 14টি মৌল। 18 আর 14তে হয় মোট 32, অর্থাৎ ষষ্ঠ পর্যায়ে মোট মৌল সংখ্যা হচ্ছে 32 বা 32। 32 বা 32। তাহলে লেখো লেখাটা আমি বলছি, শুনে শুনে লিখ। যেহেতু টেবিলটা আমাদেরকে এখন দেখতে হচ্ছে, সেই কারণে আমরা টেবিলটা এখন ফলো করব, বোর্ডটা ফলো করছি না। তাহলে তোমরা লেখো যে এই পর্যায়ে মোট মৌল, এই পর্যায়ে মোট মৌল 32টি। এই পর্যায়ে মোট মৌল, এই পর্যায়ে মোট মৌল 32টি। দি ব্র্যাকেট শুরু করবি, ব্র্যাকেট শুরু করে লেখ সিজিয়াম, সিজিয়াম মানে সিএস থেকে, সিজিয়াম সিএস থেকে রেডন আরএন, ব্র্যাকেটটা বন্ধ করে আছে, পূর্বের ন্যায় যেমন ভাবে পূর্বে লিখছিলাম। বলো লেখা হয়েছে? তাহলে এই পর্যায়ে মোট মৌল 32টি, সিজিয়াম সিএস থেকে রেডন আরএন, ব্র্যাকেটটা বন্ধ করে আছে। এই পর্যায় সম্বন্ধে আরো বেশ কয়েকটি তথ্য আমরা জানবো। হ্যাঁ, যে যাদেরকে ষষ্ঠ পর্যায়ের উপরে না রেখে নিচে আলাদা করে রাখা হয়েছে, এই মৌলগুলোর কালারটাও আলাদা করা হয়েছে টেবিলে। কেন? দেখ এখানে কিন্তু এই যে এল থেকে এলইউ অর্থাৎ লালু, এই লালুর সমস্ত মৌলগুলিকে একটা যে কালারটা দেওয়া হয়েছে সে কালারটা কিন্তু এখানে নেই, ডিফারেন্ট কালার। প্রত্যেকটি ধর্মের জন্য ভিন্ন ভিন্ন রং ব্যবহার করা হয়েছে। যেমন লা থেকে এলে থেকে এলিউ, এলে থেকে এলিউ, এই লালুর রং দেখ আলাদা দেওয়া হয়েছে। তাই মানে এরা হচ্ছে নতুন কোন ধর্মের মৌল, তা আমি পরে বলছি। তাহলে আমাদের লেখা হয়েছে এখন এই পর্যায়ে মোট মৌল 32টি, সিজিয়াম থেকে রেডন আছে। ব্র্যাকেটটা বন্ধ করে পূর্ণচ্ছেদ দাও। তারপরে লেখো, এরপরে আমরা জানতে হবে এই পর্যায়ে কি বলে, এই পর্যায়কে কি বলে, কি নাম দেওয়া হয়েছে। দেখ প্রথম পর্যায় ছিল অতি হ্রস্ব পর্যায়, দ্বিতীয় পর্যায় প্রথম হ্রস্ব পর্যায়, তৃতীয় পর্যায় দ্বিতীয় হ্রস্ব পর্যায়, চতুর্থ পর্যায় প্রথম দীর্ঘ পর্যায়, পঞ্চম পর্যায় দ্বিতীয় দীর্ঘ পর্যায়। এবার ষষ্ঠ পর্যায়ে চতুর্থ, পঞ্চম, তৃতীয়, দ্বিতীয় 1 থেকেও বেশি মৌল আছে, তাই একে বলবো অতি দীর্ঘ পর্যায়। একে বলবো আমরা অতি দীর্ঘ পর্যায়। কিন্তু এখানে একটু কনফিউশন ব্যাপার আছে। ষষ্ঠ পর্যায়ে আছে 32টি মৌল, সপ্তম পর্যায়েতেও আছে 32টি মৌল। তাহলে ষষ্ঠ পর্যায়কে বলা উচিত প্রথম দীর্ঘ পর্যায়, মানে প্রথম অতি দীর্ঘ পর্যায়, আর সপ্তমকে বলা উচিত দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। কিন্তু বন্ধু মন দিয়ে শুনবে এই জায়গাটা একটু, বর্তমানে সপ্তম পর্যায়ে সমস্ত মৌল আবিষ্কৃত হলেও আমাদের যে বইগুলো দেওয়া আছে, বইয়েতে যে তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী তো আমরা পরীক্ষায় লিখবো বা পড়বো। বর্তমানে সপ্তম পর্যায়ে কোনো মৌলই অনাবিষ্কৃত নেই। সপ্তম পর্যায়ে প্রত্যেকটি মৌলই বর্তমানে আবিষ্কার হয়ে গেছে। আমি যে টেবিলটা তোদেরকে এখন ডিসপ্লেতে দেখাচ্ছি, এখানে দেখ সমস্ত মৌলগুলো আবিষ্কৃত হয়ে গেছে এবং 118তম মৌল ওজি।
দেখা যাচ্ছে 118তম মৌল ওজি। কিন্তু আমাদের যে টেক্সট বই, যে কোনো ক্লাসের টেক্সট বই, কোনো ক্লাসের বইয়েতেই এই টেবিলের আপডেট ভার্সনটা এখনো অ্যাড হয়নি বা সংযোজন হয়নি, যে কারণে আমাদেরকে পুরনো নিয়ম অনুযায়ী পড়তে হবে। কিন্তু নতুন নিয়মটা আমরা পড়ে প্যারা চেঞ্জ করে আলাদা করে লিখে রাখবো, যেহেতু আমরা জেনে গেছি। তাহলে আগের নিয়ম অনুযায়ী ষষ্ঠ পর্যায়কে বলা হয় অতি দীর্ঘ পর্যায়, কিন্তু সপ্তম পর্যায়কে বলা হয় অসম্পূর্ণ পর্যায়। কারণ এখনো বই অনুযায়ী মনে করা হয় যে সপ্তম পর্যায়ে সমস্ত মৌল আবিষ্কৃত হয়নি, সেই কারণেই বই অনুযায়ী আমরা লিখে রাখবো অসম্পূর্ণ পর্যায়। কারণ সমস্ত বইয়ে এই কথাটা লেখা আছে অসম্পূর্ণ পর্যায়। তুই যদি হট করে লিখি সম্পূর্ণ পর্যায়, যদি কোনো শিক্ষক বই দেখে মিলিয়ে পড়ে খাতা চেক করে, তখন তো নাম্বার কাটা যেতে পারে। তাই নাম্বারের দিকটা মাথায় রেখে এবং তোমাকে সঠিক জিনিসটা শেখাতে হবে সেটা মাথায় রেখে দুটো ঘটনায় আমরা জানবো। এক, পরীক্ষা লেখার জন্য আমরা কি রেডি করব, আর আমরা নিজেরা সত্যি সত্যি কি জেনে রাখবো। তাহলে আমরা পরীক্ষা লেখার জন্য এই পর্যায়ের নাম দেব অতি দীর্ঘ পর্যায়। একে অতি দীর্ঘ লিখবে, সবাই সবাই লিখবে, একে অতি দীর্ঘ পর্যায় বলে। একে অতি দীর্ঘ পর্যায় বলে। হয়েছে? এবার দেখ, এই পর্যায়ে এই যে বললাম না, এই যে লা এলেটা কিন্তু এখানেই হবে। এলেটাকে টেবিলে এখানে দেখানো হলো, এলেটার প্রকৃত অবস্থান কিন্তু এখানেই, অর্থাৎ উপরে। এলেকে নিচে নামানো হলেও এলে কিন্তু প্রকৃতপক্ষে উপরে আছে। সিই থেকে এলিউ পর্যন্ত নিচে আছে, অর্থাৎ এলে উপরে আছে, আর নিচে যে মৌলগুলো আছে 14টি মৌল, তারা সিই থেকে শুরু, এলিউতে শেষ, অর্থাৎ সিলু। নিচের মৌলগুলি হচ্ছে সিলু। এই সিই থেকে এলিউ পর্যন্ত এই সিলু, এই মৌলগুলিকে বলা হয় ল্যান্থানাইড বা ল্যান্থানাইডস। ল্যান্থানাইড বা ল্যান্থানাইডস কি বললাম, বুঝতে পারলি তো? ল্যান্থানাইড বা ল্যান্থানাইডস বলা হচ্ছে, সেটা আমি পরে আসছি। আগে আমরা দেখে নেব, দেখ এই কালারগুলো কিন্তু সি গ্রিন কালার মৌল, এরা সবাই সন্ধিগত মৌল। চতুর্থ পর্যায়ে 10টা সন্ধিগত মৌল ছিল, পঞ্চম পর্যায়ে 10টা সন্ধিগত মৌল ছিল। একই রকম ভাবে ষষ্ঠ পর্যায়েতেও 10টি সন্ধিগত মৌল আছে, আবার সপ্তম পর্যায়েতেও 10টি সন্ধিগত মৌল আছে। তাহলে আমরা এখানে 10টা সন্ধিগত মৌলের নাম লিখে নেব। দেখ, এলএ কমা এইচএফ থেকে, এলএ কমা এইচএফ থেকে এজি পর্যন্ত মৌলগুলি হলো সন্ধিগত মৌল। আমি বোর্ডে লিখছি, তোরা শেষে মিলিয়ে নিবি। আমি আরেকবার বলছি, এলএ কমা এইচএফ থেকে এইচজি পর্যন্ত মৌলগুলি হলো সন্ধিগত মৌল। লক্ষ্য করো, এলএ এইচএফ থেকে এইচজি মার্কারি পর্যন্ত মৌলগুলি হলো সন্ধিগত মৌল। এই দেখ, এলএ এটা এখানে থাকবে, ঠিক আছে? এলএটা উঠে যাবে এই টেবিলে। তাহলে এলএ কমা এইচএফ থেকে এইচজি, এই 10টা মৌল হচ্ছে সন্ধিগত। কারণ এই টেবিলের এই জায়গাটা, এই মধ্যের জায়গাটা, এরা সবাই সন্ধিগত মৌল। তাই দেখ সবার কালারটা করা হয়েছে সি গ্রিন, সমুদ্রের জলের মতো বর্ণ দেওয়া হয়েছে। তাহলে এলএ থেকে এইচজি পর্যন্ত, এলএ কমা এইচএফ, এলএ থেকে এইচজি লিখে দিস না, এলএ থেকে এইচজি লিখলে কিন্তু এই সব মৌলগুলো চলে আসছে। তাই বলবো এলএ কমা এইচএফ থেকে এইচজি পর্যন্ত মৌলগুলি হলো সন্ধিগত মৌল। মৌলগুলি হলো সন্ধিগত মৌল। আরেকটা পয়েন্ট আসবে এবারে। এবারে দেখ, সিই
থেকে এল ইউ, সিই থেকে এল ইউ, এই 14টি মৌলকে বিরল মৃত্তিকা মৌল, বিরল মৃত্তিকা মৌল বা বলছি আমি লিখে দিই, লিখো সিই থেকে এল ইউ, মনে রাখবে সি লু, সি লু, সিই থেকে এল ইউ, এই 14টি মৌলকে দেখতে পাচ্ছ, সিই থেকে এল ইউ, এই যে 14টি মৌল, এই 14টি মৌলকে বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থানাইড মৌল বলে, বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থানাইড মৌল বলে। কোনখান থেকে কতদূর পর্যন্ত? সিই থেকে এল ইউ, সিই থেকে এল ইউ গুণে দেখো 14টা মৌল আসছে, সিই, পিআর, এনডি, পিএম, এসএম, ইইউ, জিডি, টিবি, ডিওয়াই, এইচও, ইআর, টিএম, ওয়াইবি, এল ইউ, এই 14টি মৌলকে বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থানাইড মৌল বলে, বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থানাইড মৌল বলে। আমি এখন বোর্ডটা একটু আড়াল করে রেখেছি, আমি সব লিখছি, তোরা এখনই দেখতে পাবি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ষষ্ঠ পর্যায়, এই হচ্ছে আমাদের ষষ্ঠ পর্যায়। বেশ, আমি যেগুলো বললাম তোরা সেগুলো লিখতে পেরেছিস কিনা একবার দেখে নে। আমি বোর্ডটা থেকে, এটা থেকে বোর্ড থেকে সরিয়ে দিলাম। দেখো বোর্ডে লেখা আছে, যেগুলো বলেছি সেগুলো তোমরা ঠিকঠাক লিখতে পেরেছো কিনা একবার আমাকে জানাও, তাহলে আমাদের ষষ্ঠ পর্যায়ে পড়া কমপ্লিট হবে। ষষ্ঠ পর্যায়ে রয়েছে 32টি মৌল সিজিএম থেকে রেডন, একে বলা হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। এখানে এল এ এইচ এর থেকে শুরু করে এইচ জি পর্যন্ত মৌলগুলি হচ্ছে সন্ধিগত মৌল। আবার সিই থেকে এলইউ পর্যন্ত যে 14টি মৌলকে আলাদা জায়গায় রাখা হয়েছে তারা হচ্ছে বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থানাইড মৌল। কমপ্লিট হলে পরে আমাকে জানাবি, ষষ্ঠ পর্যায়ে সমস্ত কিছু সুন্দরভাবে কমপ্লিট হলে পরে আমাকে জানাবি। এত কিছু লেখার দরকার নেই, ডান লিখলে হবে, ডান। করে লিখলি? এই কমেন্টটা এলো মনে হচ্ছে, চলো নাকি একটু ফেসবুকে ডিস্টার্ব যেন কমেন্ট ঠিকঠাক আসে না, কেন যে কে জানে। আরে কমেন্ট খুব সুন্দর আসতো, চ্যাট চ্যাট চলে আসতো। সব লিখতে পেরেছিস? বেশ, তাহলে আমি মুছে দিতে পারি জায়গাটা। এবারে তোমাদের সিলেবাসের বই বা টেক্সট বই অনুযায়ী আমরা সপ্তম পর্যায়কে পড়বো, তারপরে বর্তমানে সপ্তম পর্যায়টি কেমন তা সম্বন্ধে পড়বো। যতদিন না
নতুন করে ওই সপ্তম পর্যায়ে টেক্সট বইতে সংযোজিত হচ্ছে, ততদিন আমাদের কিন্তু পুরনো বই অনুযায়ী পড়তে হবে। কিন্তু আমরা জানতে তো পারি বর্তমান ঘটনাটা কি। বর্তমান ঘটনাটা হচ্ছে এরকম যে প্রথম মৌল হচ্ছে ফ্রান্সিয়াম, 7 নম্বর পর্যায়ে প্রথম মৌল হচ্ছে ফ্রান্সিয়াম, আর শেষ মৌল হচ্ছে ওজি, অর্গানিজম। ঠিক আছে, কিন্তু টেক্সট বই অনুযায়ী এই সপ্তম পর্যায়ে সব মৌলগুলো নাকি এখনো আবিষ্কার হয়নি, তাই একে অসম্পূর্ণ পর্যায়ে বলা হয়। একে অসম্পূর্ণ পর্যায় বলা হয়। তো আমরা প্রথমত টেক্সট বই অনুযায়ী পড়ব। দেখ, এই পর্যায়ে আমি ছবি দেখাচ্ছি, তারপরে আবার এই পর্যায়ে সম্ভাব্য মৌল সংখ্যা হলো 32। সম্ভাব্য বলা হচ্ছে, ব্র্যাকেটে লিখে নেবো আমরা এফআর থেকে শুরু। এফআর থেকে শুরু, যেহেতু বইয়ে আবিষ্কারগুলো দেওয়া নেই, তাই আমরা এফআর থেকে শুরু করলাম। আর একে বলা হয়, একে অসম্পূর্ণ পর্যায় বলা হয়। একে অসম্পূর্ণ পর্যায় বলা হয়। বেশ, ঠিক আছে, বই অনুযায়ী আমরা এটা বলতে পারি। কিন্তু বর্তমান যে টেবিল যা আমরা নেট থেকে পাই, সেখানে কিন্তু সমস্ত মৌল আবিষ্কৃত। আবার দেখবো আমরা টেবিলটা। দেখো, সপ্তম পর্যায়ে কোথা থেকে শুরু হয়েছে রে? এফআর থেকে। দেখ, এই দেখ, এফআর ফ্রান্সিয়াম থেকে শুরু হয়েছে। এই দেখ, মৌল অর্গানিজম ওজি। এফআর এর অ্যাটমিক নাম্বার 87 আর ওজির অ্যাটমিক নাম্বার 118। এখানে কিন্তু 32টি মৌলই বর্তমানে আবিষ্কার হয়ে গেছে। কিন্তু আমরা যেহেতু বইগুলোতে এখনো টেবিলটা আপডেট আসেনি, তাই আমরা আগের টেবিলটা অনুযায়ী লিখব। তাহলে প্রথমে দেখে নাও যে ষষ্ঠ পর্যায়ের মতোই এখানেও সন্ধিগত মৌল রয়েছে। এই যে দেখ, এখানে মোট মৌল সংখ্যা 32টা। কেন? কারণ এই টেবিলের উপরে আছে 18টা আর নিচে আছে 14টা। তাহলে 18 14 হয় 32। এই এসি এটা বসবে এই লাল ঘরটাতে, এসি এটা বসে যাবে এই লাল ঘরে। তাহলে উপরে হয়ে যাবে 18টা আর নিচে সারিতে হয়ে যাবে 14টা। এই 18টার মধ্যে উপরে এই এসি থেকে এসি কমা আরএফ থেকে সিএন পর্যন্ত এগুলো হচ্ছে সন্ধিগত মৌল। এগুলো হচ্ছে সব সন্ধিগত মৌল। তাহলে লিখবো, দেখো, এসি কমা আরএফ থেকে এসি কমা আরএফ থেকে সিএন পর্যন্ত মৌলগুলি হলো সন্ধিগত মৌল। বেশ, এসি থেকে এসি কোমা আরএফ থেকে সিএন পর্যন্ত মৌলগুলি হলো সন্ধিগত মৌল। এই দেখো, দেখতে পাচ্ছ তো, এসি আরএফ
ডিবি, এসজি, বিএইচ, এইচএস, এমটি, ডিএস, আরজিসিএন, এই মৌলগুলো সবাই হচ্ছে সন্ধিগত মৌল। এবারে এছাড়াও এখানে এই এসির পর থেকে, অ্যাক্টিনিয়ামের পর থেকে, এসি হচ্ছে অ্যাক্টিনিয়াম, এই এসি মৌলটির পর থেকে রয়েছে কে কে? টিএইচ, পিএ, ইউ, এনপি, পিইউ, এম, সিএম, বিকে, সিএফ, ইএস, এফএম, এমও, এনও, এলআর। অর্থাৎ এসি অ্যাক্টিনিয়ামের পর 14টি মৌল আছে। থোরিয়াম, টিএইচ থেকে, এলআর, লরেন্সিয়াম। ঠিক আছে, এই টিএইচ থেকে এলআর, টিএইচ থেকে এলআর, এই 14টি মৌলকে বলা হয় অ্যাক্টিনাইডস। 14টি মৌলকে বলা হয় অ্যাক্টিনাইডস। যেমন আগেরটা ছিল কি? ল্যান্থানাইড, এটা হচ্ছে অ্যাক্টিনাইড। তাহলে আমরা লিখবো যে টিএইচ থেকে এলআর পর্যন্ত, টিএইচ থেকে এলআর পর্যন্ত 14টি মৌলকে, 14টি মৌল হলো অ্যাক্টিনাইড মৌল, হলো অ্যাক্টিনাইড মৌল। অয়জফলা, কয়ে হসন্ত, টয়রসি, দন্তনাকা, রস্যই ড, অ্যাক্টিনাইড মৌল, অ্যাক্টিনাইড মৌল। টিএইচ থেকে এলআর পর্যন্ত 14টি মৌল হলো অ্যাক্টিনাইড মৌল। কি? অ্যাক্টিনাইড মৌল। তোমাকে লেখা হয়েছে। আরেকটা পয়েন্ট দিয়ে লিখবি। তাহলে আমরা প্রথমে কি লিখলাম আর বলে দিই। এসি, আরএফ থেকে সিএন পর্যন্ত সন্ধিগত মৌল, টিএইচ থেকে এলআর পর্যন্ত অ্যাক্টিনাইড মৌল। এরপর আবার টেবিলের উপর চোখ দাও, দেখো অ্যাক্টিনিয়াম এসি, তারপরে টিএইচ থোরিয়াম, এরপরে যেতে যেতে দেখ ইউ, এটা ইউ পেয়েছিস, ইউ, এই দেখ ইউ, ইউ, ইউ এর নাম হচ্ছে ইউরেনিয়াম, ইউ এর নাম হচ্ছে ইউরেনিয়াম। এর ইউ এর যে পরের মৌলগুলো, অর্থাৎ ইউরেনিয়ামের পরবর্তী মৌল, কি বললাম? ইউরেনিয়ামের পরবর্তী মৌল। ইউটা নয় কিন্তু, ইউটাকে বাদ দিয়ে ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলিকে বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল। সেটা কিন্তু সপ্তম পর্যায়ে বর্তমান। তাহলে দেখো ইউরেনিয়াম মৌলের পরবর্তী মৌলগুলিকে ইউরেনিয়াম, ইউরেনিয়াম মৌলের পরবর্তী মৌলসমূহকে ইউরেনিয়ামোত্তর মৌল, ইউরেনিয়ামোত্তর মৌল বলে। ইউরেনিয়াম মৌলের পরবর্তী মৌলকে, বাট ইউরেনিয়ামকে ইউরেনিয়ামোত্তর মৌল বলে না। আমার পরবর্তী প্রজন্মকে উত্তরসূরি বলা হয়, আমাকে নয়। আমার আগের প্রজন্মের উত্তরসূরি আমি, আমার প্রজন্মের উত্তরসূরি আমার পরবর্তী প্রজন্ম। তাই কোন বংশের উত্তরসূরি সে নিজে হয় না, আগের হয় কিংবা পরের হয়। সেরকম ইউরেনিয়াম এর পরের মৌলগুলো হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল, কারণ ইউরেনিয়াম মৌলের ধর্মের সাথে ওদের মিল পাওয়া যায়, তাই বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল। এই ইউরেনিয়ামোত্তর মৌল কাকে বলে, অ্যাক্টিনাইড কাকে বলে, ল্যান্থানাইড কাকে বলে, এগুলো সব আমরা আলাদা করে ধর্মের ক্ষেত্রে পড়ব। এখন শুধু কোন পর্যায়ে কোন কোন মৌল ঢুকে রয়েছে, তাদের কি ধর্ম, সেটা শুধুমাত্র জানছি। তাহলে এবার তোমরা বোর্ডটা দেখো, দেখো যা লিখেছো বোর্ডের সাথে ম্যাচ করছে কিনা। সপ্তম পর্যায় সম্বন্ধে আমার বক্তব্য শেষ, সিলেবাসের বই অনুযায়ী। কিন্তু বর্তমান পরিস্থিতির যে সপ্তম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে,
সেই সপ্তম পর্যায় সম্বন্ধে আমি নিচে লেখাচ্ছি এরপরে, তার আগে তুমি এটা টেবিলটা কমপ্লিট করো, এই যা লিখেছি কমপ্লিট করো। মনে রাখবি এখানে ল্যান্থানাইড হচ্ছে সিলু আর অ্যাক্টিনাইডস হচ্ছে থ্রিলার, THLR। মনে রাখবি থ্রিলার হচ্ছে অ্যাক্টিনাইড আর সিলু হচ্ছে ল্যান্থানাইড। বোর্ড লিখা কমপ্লিট হয়েছে? বাকিরা কমেন্ট কই? বাকিদের অঙ্গিরা ব্যানার্জির আমি কমেন্ট পেয়েছি, আর কারো কমেন্ট আমি এখনো পাইনি। লাস্ট টপিক অনুযায়ী কমেন্ট করো। আচ্ছা, বল সবাই, পর্যায় সারণী চ্যাপ্টার তোদের কেমন লাগছে? ক্লাস 10 এর বা ক্লাস মাধ্যমিকের প্রথম কেমিস্ট্রি চ্যাপ্টার হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল, যেটি তোদেরকে আমি পড়া শুরু করেছি, এবং আজকে 5 নম্বর ক্লাস, যেটি আজকে 5 নম্বর ক্লাস। এই 5টা ক্লাস মিলিয়ে তোমরা যেটুকু শিখেছো সেটুকু তোমাদের কেমন লেগেছে আমাকে জানাও। যার হয়নি লেখা সে পরে দেখে নিবি আরেকবার, কোনো সমস্যা নেই। এবার আমরা ছোট সাবহেডিং করব একটু ওটার নিচে, যে বর্তমান তথ্য অনুযায়ী 2020 লিখতে পারি আমরা। বর্তমান তথ্য অনুযায়ী আমরা কি দেখলাম? যে সপ্তম পর্যায়ে মোট আবিষ্কৃত মৌল, সম্ভাব্য নয়, মোট আবিষ্কৃত মৌল 32টি। এভার থেকে ওজি, একে সম্পূর্ণ পর্যায় বা দ্বিতীয় অতি বৃহৎ পর্যায়, অতি দীর্ঘ, একে সম্পূর্ণ পর্যায় বা দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায় বলা যেতে পারে। বলা হয়নি তো এখনো, ওই জন্য যেতে পারে। আচ্ছা, আমার কাছে কমেন্ট আসতে বিলম্ব হওয়ার সঠিক কারণটি হলো যান্ত্রিক গোলযোগ। ঠিক আছে, অতি দীর্ঘ পর্যায়ে বলা যেতে পারে। আচ্ছা, এখানে যে শেষ আবিষ্কৃত মৌলগুলো লিখব, যে শেষ আবিষ্কৃত মৌলগুলি হলো, এইভাবে লিখবো আমরা DS-110। নাম
তুমি নিজে লিখবে, তোমার ওখানে টেবিলটা আছে। ডিএস 110, তারপর হচ্ছে আরজি 111, তারপর হচ্ছে সিএন 112, এরকম করতে 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 চলে আসবি ওজি 118। প্রত্যেকটি মৌলের নাম তোমার কাছে তোমার টেবিলে দেওয়া আছে, তুমি সেই টেবিল অনুযায়ী ডিএস 110 থেকে শুরু করে ওজি 118 পর্যন্ত মৌলগুলির চিহ্ন, অ্যাটমিক নাম্বার এবং নাম প্রত্যেকটি নোট করে নেবে, প্রত্যেকটি নোট করে নেবে। কি বলিলাম বুঝতে পারিতেছ? শেষটা আমি কি বলিলাম তা কি তোমার বোধগম্য হইয়াছে? যদি হইয়া থাকে তাহলে একটি বার্তা আমাকে প্রেরণ করো। তাহলে বর্তমান তথ্য অনুযায়ী সপ্তম পর্যায়ে মোট আবিষ্কৃত মৌল হচ্ছে 32টি, এফআর থেকে ওজি। একে সম্পূর্ণ পর্যায় বা দ্বিতীয় দীর্ঘ পর্যায় বলা যেতে পারে। শেষ আবিষ্কৃত মৌলগুলি হচ্ছে ডিএস, আরজি, সিএন করতে করতে ওজি। বাস এটাই হয়ে গেল। দেখ 7টা পর্যায়ের বর্ণনা, অর্থাৎ পর্যায় সারণীর 7টি পর্যায়ে আমরা বর্ণনা করে ফেলেছি। অর্থাৎ পর্যায় অনুযায়ী পর্যায় সারণীর বর্ণনা সম্পূর্ণ হয়েছে। বেশ, যার যেখানটা সমস্যা রয়েছে জানাবি, যদি সমস্যা থাকে, যদি কারো লিখতে শুনতে সমস্যা হয়ে থাকে রিপ্লে করে আরেকবার দেখবি, তাহলে আমার আর বলার কিছু থাকবে না। ঠিক তো? যেগুলো লিখতে বললাম নামগুলো লিখে নিবি, তোমার কাছে টেবিল পাঠানো হয়েছে, সে টেবিল দেখে দেখে নাম তুমি লিখে নেবে। এবারে সবাই কমেন্ট করো সবার হয়ে গেছে কিনা, তাহলে ক্লাসটা আমি এখানে অফ করব। অঙ্গিরাম হয়ে গেছে, কোয়েলার হয়ে গেছে, শ্রেষ্ঠার হয়ে গেছে। তাহলে এই আমাদের 5 নম্বর ক্লাস সম্পন্ন হলো পর্যায় সারণী। আমরা প্রথম দিকে চ্যাপ্টার কেমিস্ট্রি বলে একটু ধীরে ধীরে আস্তে আস্তে পড়ছি, আস্তে আস্তে আমাদের পরিমাণ বাড়বে, চাপ বাড়বে। হ্যাঁ, এখন একটু ধীরে ধীরে করো তোমরা সবাই। ওকে, বাই।